আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্টেট ডায়ালগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজা আহমদ ফয়সল চৌধুরী সুয়েব। আশা করি আপনারা ভালো আছেন, যে যেখানে আছেন ভালো থাকুন এবং ভালো থাকাটা আমরা চাই। আজকের স্টেট ডায়ালগ আমরা সাজিয়েছি সুপ্রিয় দর্শক বাংলাদেশের অন্যতম একজন মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনীতিবিদ, যিনি সরাসরি কথা বলতে ভালোবাসেন এবং আজকের এই স্টেট ডায়ালগে আমার বিশ্বাস তাকে খুব মানানসই হবে, কারণ তিনি স্টেট কথা বলেন এবং স্টেট কথা বলার কারণে হয়তো তার রাজনৈতিক জীবনে বিভিন্ন সময় বিভিন্ন জোর জাপটা এসেছে এবং সেগুলি অতিক্রম করে তিনি আজকের এই পর্যায়ে এসে পৌঁছেছেন। আমি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি আজকের অতিথি ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আপনাকে ধন্যবাদ। প্রবাসে যারা বাংলাদেশি ভাইয়েরা আছে, বোনেরা আছে, ছেলে মেয়েরা আছে, প্রত্যেকে আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য বিশেষভাবে আপনাকে এবং আপনার স্টুডিওতে যারা আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই প্রোগ্রামটি স্যার ইউরোপের দর্শকরাও দেখেন, ইটালিতে প্রচুর বাংলাদেশের বসবাস। আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলেন। ইটালি, ফ্রান্স, জার্মানি, যে যেখানে আছেন, যারাই আমাদের প্রোগ্রাম দেখছেন, তাদেরকে আমার পক্ষ থেকে, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, এলডিপির পক্ষ থেকে শুভেচ্ছা, সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করছি। আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা স্যার। আপনি আজকে গভীর রাতে আমাদেরকে আজকে এখানে এসে সময় দিচ্ছেন। চ্যানেল ইউরোপের পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি। কেমন আছে বাংলাদেশ? এক কথায় বলবো না, এটা এক্সপ্লেন করব? একটু এক্সপ্লেন করতে হবে আপনাকে, প্লিজ। বাংলাদেশ 40 বছর পরে মহাসংকটে আছে। 40 বছর পরে মহাসংকটে আছে? জি। কেন? বর্তমান যে মন্ত্রিসভা আছে, প্রথমে হয়তো অনেকে মনে করেছিল এটা বাংলাদেশের জন্য একটা নতুন কিছু নিয়ে আসবে, চমক নিয়ে আসবে, কিন্তু অভিজ্ঞতা ছাড়া এবং মন্ত্রণালয় চালানোর যে দক্ষতা প্রয়োজন, সেই দক্ষতা ছাড়া কোনো ব্যক্তির পক্ষে মন্ত্রণালয় চালানো বা দেশ চালানো সম্ভব নয়, যেটা বর্তমানে হয়েছে। অতীতে কোনো সরকার বর্তমানে যে সমস্যাগুলি আছে, এই ধরনের সমস্যাগুলি নিয়ে সরকার গঠন করেননি। বর্তমান সরকার ক্ষমতা আসার পর প্রায় 21টি কিছু কিছু বিতর্কিত, কিছু কিছু আকাঙ্ক্ষিত সমস্যার জন্ম দিয়েছে। যেমন যুদ্ধ অপরাধীদের বিচার, এটা অনেকে চেয়েছে। যারা প্রকৃত যুদ্ধ অপরাধী তাদের বিচার হোক, এটা সবাই চায়। তবে রাজনৈতিকভাবে কোনো দলকে বা কোনো ব্যক্তিকে ঘায়াল করার জন্য এই ধরনের কাজ হবে, এটা কেউ প্রত্যাশা করে না। তারপরে বহুদিন পরে 10টা অস্ত্র মামলা নিয়ে আসা হচ্ছে, 21শে গ্রেনেড হামলার মামলা আসছে, তারপরে শেখ মুজিব হত্যার বিচার এবং যারা এখনো বাইরে আছে তাদেরকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে সরকারের উদ্যোগ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার চরম অবনতি। বিগত 40 বছরে এই ধরনের আইন শৃঙ্খলার অবস্থা ছিল না, বর্তমানে যা আছে। আপনি যখন রাস্তায় নামেন, গন্তব্যস্থলে পৌঁছতে পারেন না যানজটের কারণে। একটা মানুষ যদি 60 বছর বাঁচে, 20 বছর তার রাস্তায় কেটে যায়, তো বাকি জীবন 40 বছরে কি কাজ করবে? তারপরে আপনি যখন এই দেশের জন্য আপনারা যুদ্ধ করেছিলেন, আপনি যখন ঘরে যান তখন দেখবেন যে লাইট নেই, পানি নেই, বিদ্যুৎ নেই। বাজারে যখন যান, আপনার আয়ের সাথে ব্যয়ের কোনো সঙ্গতি নেই, যার কারণে প্রায় 90% লোকের পক্ষে সুন্দরভাবে জীবিকা নির্বাহ করা বা জীবন ধারণ করা সম্ভব নয়। সুতরাং এই যে 21টি, আমি বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে, 21টি নতুন নতুন সমস্যার জন্ম দিয়েছে। আমি মনে করি না এই সরকারের পক্ষে এগুলি শেষ করা সম্ভব হবে। এপ্রিল মাসের 6 তারিখে চট্টগ্রামে আমার একটা বিশাল জনসভা ছিল, প্রায় লক্ষাধিক লোক ছিল। সেই জনসভায় আমি বলেছিলাম, আপনারা যদি সঠিকভাবে সরকার পরিচালনা করতে না পারেন, হয়তো আপনাদের পক্ষে ডিসেম্বরের পরে ক্ষমতায় থাকা সম্ভব হবে না।
এই ডিসেম্বর। এই ডিসেম্বর। এটা বলার পিছনে আমার যুক্তিটা ছিল, অন্যান্যবার রাজনীতিবিদেরা বিভিন্ন সমস্যা নিয়ে সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেছে, এবার কিন্তু চিত্রটা ভিন্ন। দেশের 90% লোক তাদের জীবনের নিরাপত্তা নেই, জানমালের নিরাপত্তা নেই, সামাজিক ন্যায় বিচার তারা পাচ্ছে না, বঞ্চিত হচ্ছে, এবং সর্বোপরি যে জীবিকা নির্বাহ করার জন্য যে ন্যূনতম তার চাহিদা সেটা পূরণ হচ্ছে না, এবং প্রতিহিংসার রাজনীতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যেমন ধরেন 1/11-এর পরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছিল। এ সরকার ক্ষমতা আসার পর প্রায় 8,500 মামলা আওয়ামী লীগের নেতাদের বা কর্মীদের যেগুলি ছিল সবগুলো ড্র করা হয়েছে। অন্যদিকে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে নেতাদের বিরুদ্ধে, ওই মামলাগুলি কোনোটাও ড্র হয় নাই। সুতরাং একটা দেশে দুই রকম আইন চলতে পারে না। আপনি ক্ষমতায় আছেন এই জন্য আপনি বিচারের সম্মুখীন হবেন না, আর যারা ক্ষমতায় নাই তাদেরকে উল্টো লটকানো হবে, এটা হতে পারে না। আমাদেরকে যখন আমরা সরকারে থাকবো, আমরা যুদ্ধ কেন করেছি? যুদ্ধ করার মূল লক্ষ্যটাই হলো পাকিস্তানিরা আমাদের উপর জুলুম করেছিল, ন্যায় বিচার থেকে আমরা বঞ্চিত ছিলাম, উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে বঞ্চিত ছিলাম, এবং আমরা নিজের দেশেই দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বসবাস করেছিলাম। এই কারণগুলির জন্য আমি একজন তরুণ ক্যাপ্টেন হিসেবে বাংলাদেশের জনগণকে উদ্ধার করার জন্য নিজের জীবন দেওয়ার জন্য গিয়েছিলাম। কিন্তু আজকে যখন 40 বছর পরে পিছনের দিকে থাকাই, তখন আমি দেখি আগের থেকে আমরা স্বাধীন দেশ পেয়েছি, কিন্তু স্বাধীন দেশের যে উপকরণগুলি থাকে, যে আপনার ব্যক্তিগত স্বাধীনতা, বাক স্বাধীনতা, সামাজিক ন্যায় বিচার, নিজের দেশের আপনি সুন্দরভাবে থাকবেন, এগুলি কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি। ধরেন আপনি বিচার বিভাগ এখন প্রশ্নবিদ্ধ এবং বিতর্কিত। রাজনৈতিক দলের পরিচয় ছাড়া কেউ জজ হতে পারে না। এটা বিএনপি সময় ছিল, সব সময় এটা ছিল, সব সময় ছিল। এখন যদি সব সময় থাকে, আমি শেষ করি, সরকারি কর্মচারীদের দিকে তাকান, যারাই ক্ষমতায় থাকে তাদের সাথে যদি কাজ না করে, তাহলে তাদেরকে শত্রু হিসাবে বিবেচনা করা হয়। সুতরাং আমি মনে করি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি কোনো সরকারের জন্য কাজ করব না। দেশের জনগণকে মুক্তি দিতে হবে এবং তাদের ভালো মন্দের জন্য আমাকে কাজ করতে হবে, সাথে থাকতে হবে। জনগণ আজকে কষ্টে আছে, দেশ মহাসংকটে আছে। সুতরাং এখন জনগণকে এই ধরনের সরকারের হাত থেকে মুক্ত করাটাই আমার প্রধান লক্ষ্য। কারণ আমার এই বয়সে এসে নিজের কিছু পাওয়ার জন্য আমি এটা করছি না। এবং আপনারা যদি আমার অতীত জীবনও দেখেন, আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে স্পষ্টভাবে কথা বলার চেষ্টা করেছি, যেটা আপনিও বলেছেন। অনেক সময় কষ্টের শিকার হয়েছি, অনেক সময় আমার বিরুদ্ধে মামলা হয়েছে, এরশাদের সময় আমাকে 2বার জেলে নেওয়া হয়েছে, কিন্তু আল্লাহর মেহেরবানিতে সসম্মানে আছি। এটাই হলো সবচেয়ে আমার বড় পাওনা। জনগণ আমাকে ভালোবাসে, সম্মান করে, আমিও তাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি। এটা পরস্পরের মধ্যেই একটা ভালো সম্পর্ক আছে। সুতরাং আমি মনে করি আমার যা পাওনা ছিল, আল্লাহ রব্বুল আলমিন আমাকে সেই পাওনাটা দিয়েছে জনগণের সে সম্মান দেওয়ার মাধ্যমে। আপনি আপনার এলডিপি পত্রিকায় দেখেছি আমরা, কারণ আমাদেরকে তো পত্রিকাকে অবলম্বন করতে হয়, নিউজকে অবলম্বন করতে হয়। পত্রিকায় দেখেছি যে আপনি 4 দলীয় ঐক্য জোটের সাথে কথাবার্তা বলছেন। হ্যাঁ, কথাবার্তা বলছি। এর আগে আমি আওয়ামী লীগের সাথেও কথাবার্তা বলেছিলাম। আপনারা জানেন 2006 সালে আওয়ামী লীগের সাথেও কাজ করেছি। 2008 সালে এসে যখন নির্বাচন হলো, তারা আমাদের সাথে বিট্রে করেছে। আমার দলকে 40টা আসন দেওয়ার জন্য ওয়াদা করেছিল, কিন্তু সবশেষে যখন আমরা নির্বাচনে গেলাম, একটা আসন আমাদেরকে দেওয়া হলো না। সেখান থেকে আমরা বিতাড়িত হলাম, বঞ্চিত হলাম। তবে তাদের বিরুদ্ধে আমার আজকে যে বক্তব্য, সেই বিতাড়িত হওয়ার জন্য নয়, বঞ্চিত হওয়ার জন্য নয়।
প্রথম 1 বছর আমি কোনো কথা বলি নাই, সরকারকে সর্বতভাবে সাহায্য করেছি। যখন দেখেছি দেশের 90% লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে, অসহনীয় অবস্থায় আছে, বিচার পাচ্ছে না, এবং তাদের আগেই বলেছি যে জীবন ধারণের জন্য যে ন্যূনতম প্রয়োজন সেটা থেকে তারা বঞ্চিত। সুতরাং একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি কারো ক্ষমতায় বসানোর জন্য, কারো কোনো ব্যক্তির জন্য করিনি, সাধারণ জনগণের জন্য জীবন দিতে গিয়েছিলাম। সুতরাং এখন আমার বাকি সময়টুকু আমি দেশের জনগণের মুক্তির জন্য কাজ করে যাব, এটাই আমার প্রতিজ্ঞা। আপনি কি 4 দলীয় ঐক্য জোটে যাচ্ছেন? 4 দলীয় ঐক্য জোটে তাদের সাথে কথা হয়েছে, কারণ তারা তো এখন আর ক্ষমতায় নেই। জি। সুতরাং তাদের বিরুদ্ধে এখন আপনার কোনো অভিযোগ থাকতে পারে না, আমার কোনো অভিযোগ থাকতে